আজকে আমরা 8.2 এই চ্যাপ্টারটার একদম বেসিক কিছু আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সো 8.2 চ্যাপ্টারের মধ্যে কোন কোন ফর্মুলাগুলো শিখবো ওই ফর্মুলাগুলো দেখবো। আর 8.2 বোঝার জন্য আমাদের ছোটবেলায় পড়ে আসা কোন কোন জ্যামিতিক নলেজ গুলো কাজে লাগবে সেগুলো একটু দেখবো। দেখার পরে হয়তো একটা প্রবলেম করবো, খুব বেশি বড় হবে না ক্লাস। তো 8.1 কিন্তু আমাদের ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ শেষ। সো 8.2 এর মধ্যে আমাদের যে ফর্মুলাগুলো শেখা লাগবে, একটা হচ্ছে ভারসাম্য শর্ত, কখন একটা সিস্টেম ভারসাম্যে থাকে, লামির উপপাদ্য যেটা কাইন্ড অফ সাইন রুলের মতোই অনেকটা, ঠিক আছে, যেটা আমরা তোমরা শিখে আসবো। তো ওইটার মতো এটা একটু দেখবো, কখন লামির উপপাদ্য অ্যাপ্লিকেবল হয়। লামির উপপাদ্যের বিপরীত একটা প্রতিজ্ঞা আছে, মানে লামির উপপাদ্যের একদম ইনভার্স যে স্টেটমেন্টটা। তারপরে বল ত্রিভুজের সূত্রটা কি, বল ত্রিভুজের সূত্রটাও তোমাদের কাছে কম বেশি পরিচিত। এটা হচ্ছে কাইন্ড অফ আমরা এটা হচ্ছে বলের ত্রিভুজ সূত্র, আর আমরা হচ্ছে 9-10-এ ভেক্টরের ত্রিভুজ বিধি পড়ছিলাম। ভেক্টরের ত্রিভুজ বিধি আর বলের ত্রিভুজ সূত্র কাইন্ড অফ সিমিলার, ঠিক আছে। তো এটা দেখবা বল ত্রিভুজের বিপরীত সূত্রটা দেখবো, এবং এগুলা রিলেটেড ম্যাথ থাকে তোমাদের, বিভিন্ন টানের ম্যাথ থেকে সূত্র, এরপর হচ্ছে বিভিন্ন আনত তলের ম্যাথ থাকে, লামির উপপাদ্য রিলেটেড ম্যাথ থাকে। তো ম্যাথ গুলো আমরা অন্য একদিন শিখবো। তো চলো আমরা ফর্মালি আমাদের থিওরেম গুলা বা আমাদের কন্টেন্ট গুলো একটা একটা করে দেখি। তো ভারসাম্যের শর্ত। তো চ্যাপ্টার 2 এর মধ্যে ভারসাম্যের কথাটা যদি উল্লেখ না থাকে, তুমি ম্যাক্সিমাম ম্যাথই তুমি অ্যাপ্লাই করতে পারবা না ফর্মুলাগুলো। প্রত্যেকটা ম্যাথে ভারসাম্যের কথাটা উল্লেখ থাকতেই হবে। তো আমরা একটু জানার চেষ্টা করি যে ভারসাম্য কখন তৈরি হয়। তো দুইটা বলের জন্য ভারসাম্য যে কেউ বুঝে, দুইটা বলের জন্য ভারসাম্য আমরা 8.1ও দেখে আসছি। দুইটা বলের জন্য ভারসাম্য কেমন ব্যাপারটা হচ্ছে একটা বিন্দু, এই হচ্ছে বিন্দুটা, এই বিন্দুর মধ্যে একটা বল কাজ করতেছে পি বলের দিকে। আমি যদি এক্স্যাক্টলি পি বলটাই আবার অপোজিট ডিরেকশনে দেই, অপোজিট ডিরেকশন বলতে বোঝায় 180 ডিগ্রি অ্যাঙ্গেল করে যদি আমি এবার এই পি বলটাই অ্যাপ্লাই করি অপোজিট ডিরেকশনে, তখন কিন্তু এই বিন্দুটা কোনো জায়গাতেই লড়বে না, এটা তার স্থান ত্যাগ করতে পারবে না, এটা ভারসাম্যে থাকে। এটা হচ্ছে দুইটা বলের জন্য ভারসাম্য, এবং এটা সবাই বুঝি, ঠিক আছে, এটা না বুঝার কিছু নেই। এবার আসো তিনটা বলের জন্য ভারসাম্য দেখি। যে এমন হইতে পারে যে একটা বিন্দুতে তিনটা বল কাজ করতেছে, একজন চাচ্ছে বলটা বিন্দুটা এদিকে সরুক, আর একজন চাচ্ছে কিউ বলটা চাচ্ছে এইদিকে সরুক, আর বলটা চাচ্ছে যে বিন্দুটা আর বলের দিকে এই সাইডটাতে সরুক, ঠিক আছে। তাহলে এখন এই বিন্দুটা যদি আমি চাই যে এই বিন্দুটা কোথাও সরবে না, বিন্দুটা তার স্থানে ফিক্স থাকবে, মানে ভারসাম্যে থাকবে, তখন আসলে কি শর্তটা কাজ করবে, তখন আসলে এই বিন্দুর উপর কোন শর্ত কাজ করবে, ঠিক আছে। এই জিনিসটা হচ্ছে এখন একটু দেখা লাগবে। ওকে, আদি ভিডিওটা অফ করে দিচ্ছি, ঠিক আছে, ভিডিও অফ থাকাই হবে। আচ্ছা, তো এখন ভারসাম্যের জন্য এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে কি, যদি তিনটা বল একটা বিন্দুতে কাজ করার কারণে ওই বিন্দুটা ভারসাম্যে থাকতে হয়, তাহলে অবশ্যই অবশ্যই তোমরা এই জিনিসটা মাথার মধ্যে ঢুকাও যে এইখানে যেই তিনটা বল আছে তার মধ্যে যে কোনো দুই বলের লব্ধি, যে কোনো দুই বলের লব্ধি হবে তৃতীয় বলের মানের সমান, এবং তৃতীয় বলের এক্স্যাক্টলি অপোজিট ডিরেকশনে কাজ করবে, না হলে এই তিনটা বল দ্বারা এই বিন্দুটা ভারসাম্যে থাকবে না। যেমন এইখানে ধরো পি কিউ আর এই তিনটা বল কাজ করতেছে এই বিন্দুর উপর। এখন যদি এরা ভারসাম্যে থাকে তাহলে অবশ্যই কিউ বল আর বলের লব্ধিটা এক্স্যাক্টলি এই ডিরেকশনে কাজ করতে হবে। এই ডিরেকশনটা কোন ডিরেকশন, এইটা হচ্ছে পি বলের সাথে 180 ডিগ্রি করা যে ডিরেকশন, সেই ডিরেকশন। এবং কিউ আর বলের লব্ধি 180 ডিগ্রি যেমন করতেছে, সেম একইভাবে কিউ আর বলের লব্ধির যে মানটা হবে সেটা কিন্তু পি এর মানের সমান হইতে হবে, পি এর মানের সমান হবে এবং পি এর অপোজিট ডিরেকশনে কাজ করবে। এমন যদি হয় তখনই হচ্ছে পি কিউ আর এই তিনটা বল দ্বারা যেই বিন্দুর উপর কাজ করতেছে এই বিন্দুটা ভারসাম্যে থাকবে। সিমিলারলি যদি আমরা বলি, তার মানে শর্তটা কি, যে কোনো দুটি বলের লব্ধি যদি তৃতীয়টির মানের সমান হয় এবং কোণ যদি 180 ডিগ্রি হয়, তখন বল ত্রয় হচ্ছে সাম্যাবস্থায় থাকবে। তাহলে এটাই হচ্ছে সাম্যাবস্থার শর্ত। আমি আজকে তোমাদের ক্লাসগুলো যেন রোজার, যেহেতু খুব বেশি লং ক্লাস করলে সবারই কনসেন্ট্রেশন রাখতে সমস্যা হয়, তো আমি জন্য কি করছি, আগে জিনিসগুলো লিখে রাখছি, যাতে আমরা একটু কম টাইমের মধ্যে আমাদের টোটাল যে টার্গেটটা থাকে একটা দিনের ক্লাসের মধ্যে কি কি পড়াবো কন্টেন্ট, ওগুলো যেন কম টাইমের মধ্যে ডিসকাস করতে পারি, ঠিক আছে। তোমাদের যদি মনে হয় যে এভাবে ভাই বুঝতে একটু সমস্যা হয়, আপনি লিখে লিখেই বুঝান, তাহলে আমি ওইভাবে যাবো, সমস্যা নেই। তাহলে এখন দেখো পি কিউ আর এখানে যে সিস্টেমটা আছে এটা যদি আমরা একসাথে যদি দেখি, যদি আমরা চিন্তা করি পি আর কিউ এই দুইটা বলের লব্ধি, যে পি আর কিউ বলের লব্ধিটা কেমন হবে, এই যে আর বলের সাথে অপোজিট ডিরেকশনে কাজ করবে এবং তার বলের মান হবে আর 180 ডিগ্রি। সেম একই ভাবে যদি আমরা কিউ আর এর কথা চিন্তা করি,
কিউ আর আর এর কথা চিন্তা করলে এই কিউ আর আর এর লব্ধিটা হবে পি এর অপোজিট ডিরেকশনে এবং মানটা হবে পি এর সমান। এবং পি আর আর যদি চিন্তা করি পি আর আর, তখন তাদের লব্ধিটা হবে এক্স্যাক্টলি কিউর সাথে 180 ডিগ্রি করবে এবং মানটা হবে কিউ এর সমান। তো এই জিনিসটা আর কি লিখলাম যে পি কিউ আর। যদি আমরা তিনটা বল দিয়ে একটা সিস্টেম থাকে এবং ওই সিস্টেমটা যদি সাম্যাবস্থায় থাকে তাহলে অবশ্যই আমি আর স্কোয়ার ইজ ইকুয়াল টু লিখতে পারবো পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার যোগ 2 পি কিউ ইনটু কজ অফ পি আর কিউ এর মধ্যবর্তী কোণ। পি এই চিহ্নটা দিলে বুঝবা যে পি আর কিউ এর মধ্যবর্তী কোণ কি ইন্ডিকেট করা হয়েছে, ঠিক আছে? তাহলে হচ্ছে যদি একটা সিস্টেম যদি সাম্যাবস্থায় থাকে, তিনটা বল যদি কাজ করার কারণে যদি সাম্যাবস্থায় থাকে, তাহলে অবশ্যই তুমি একটা বলকে অপর দুইটা বলের মাধ্যমে লিখতে পারবা। তাহলে আমি আর স্কোয়ার কে লিখতে পারলাম পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার যোগ 2 পি কিউ ইনটু কজ অফ পি আর কিউ এর মধ্যবর্তী কোণ। তাহলে আর স্কোয়ার কে লেখা যাচ্ছে পি স্কোয়ার যোগ কিউ স্কোয়ার যোগ পি আর কিউ মধ্যবর্তী কোণ ধরলাম আলফা হইলে তাহলে কজ অফ আলফা লেখা যাবে। সেম একই ভাবে যদি এই বলটা এই তিনটা বল দ্বারা গঠিত যে সিস্টেমটা যদি সাম্যাবস্থায় থাকে, আমি পি স্কোয়ার কে কিন্তু আবার কিউ স্কোয়ার আর স্কোয়ার এর মাধ্যমেও লিখতে পারবো। আমি লিখতে পারবো পি স্কোয়ার ইজ ইকুয়াল টু কিউ স্কোয়ার যোগ আর স্কোয়ার যোগ 2 কিউ আর কজ অফ কিউ আর আর এর মধ্যবর্তী কোণ। সেম একই ভাবে আমি কিউ স্কোয়ার কে লিখতে পারবো পি স্কোয়ার যোগ আর স্কোয়ার যোগ 2 পি আর কজ অফ পি আর আর এর মধ্যবর্তী কোণ। তাহলে এটাই ছিল ভারসাম্য রিলেটেড টোটাল আলোচনা। দুইটা বলের জন্য ভারসাম্য আমরা আগেও দেখছি, তিনটা বলের জন্য ভারসাম্যের কনসেপ্ট হচ্ছে এরকম। তো এই পর্যন্ত তোমাদের ক্লিয়ার? জি ভাইয়া। জি ভাইয়া। ওকে, তো আমরা এখন তাহলে পরবর্তী থিওরেমে যাই। আমরা লামির উপপাদ্য কিছু চাই। লামির উপপাদ্যটা কি বলছে দেখো। লামির উপপাদ্য স্টেটমেন্টটা একটু পড়ি। ভিন্ন ভিন্ন ক্রিয়া রেখা বরাবর একই বিন্দুতে ক্রিয়ারত, একটা বিন্দুতে ক্রিয়ারত হইতে হবে অবশ্যই। সবসময় ভারসাম্য বলো বা যে কোনো ফর্মুলা বলো, এগুলো কাজ করবে কিন্তু একই বিন্দুতে ক্রিয়ার জন্য। আমাদের এই দুইটা চ্যাপ্টারের মধ্যে সমবিন্দু বল হইতে, সমবিন্দু বল না হলে ধরো একটা ফুটবল, দুইটা ফুটবল দুই পাশে রাখা হয়েছে, তুমি এটা থেকে লাথি দিলে একদিকে, আরেকজন আরেকটাকে লাথি দিল, তার মানে তো ওই বল গুলোর মধ্যে কোনো লব্ধি বলতে কিছুই কাজ করবে না, কারণ তোমরা দুইজন ভিন্ন দুইটা বলে লাথি দিচ্ছ, ঠিক আছে? তো এটা হচ্ছে কি ব্যাপার। তাহলে সবসময় কিন্তু একই বিন্দুতে ক্রিয়ারত হইতে হবে বলগুলা, ঠিক আছে? সমবিন্দু বলের এই চ্যাপ্টার দুইটাতে। তো ভিন্ন ভিন্ন ক্রিয়া রেখা বরাবর একই বিন্দুতে ক্রিয়ারত তিনটি একতলীয় বল, তিনটি একতলীয় বল ভারসাম্যে থাকলে প্রতিটি বল অপর দুটি বলের অন্তর্গত কোণের সাইনের সমানুপাতিক। এটা হচ্ছে লামির উপপাদ্যে বলা হয়েছে। তা আমরা আগে একটু সিস্টেম করার চেষ্টা করি। তিনটি একতলীয় বলের কথা বলবো। তাহলে এই হচ্ছে কি একটা বিন্দু, একটা বিন্দুতে ভিন্ন ভিন্ন ক্রিয়া রেখা। দেখো এই একটা ক্রিয়া রেখা, একটা বল যে ডিরেকশনে কাজ করতেছে, অপর বলগুলো কিন্তু সেম ডিরেকশনে কাজ করলে কিন্তু ভিন্ন ভিন্ন ক্রিয়া রেখা হবে না। তাহলে এই বলটা এই ডিরেকশনে কাজ করতেছে, আরেকটা বল আবার ভিন্ন আরেকটা ডিরেকশনে কাজ করতেছে, আর বলটা আবার ভিন্ন আরেকটা ডিরেকশনে কাজ করতেছে। তাহলে তিনটা বল তিনটা ভিন্ন ডিরেকশনে কাজ করতেছে। আমি ধরে নিলাম যে কিউ আর আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা, পি আর আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে বিটা, আর পি আর কিউ এর মধ্যবর্তী কোণ হচ্ছে গামা। এটা আমি ধরে নিলাম, তুমি যে কোনো ভাবে একটা নেমিং করতে পারো। তো লামির উপপাদ্যতে কি বলা হয়েছে? লামির উপপাদ্যতে বলা হয়েছে যে এই বলগুলা প্রতিটি বল কি হবে, অপর দুটি বলের অন্তর্গত কোণের সাইন অনুপাতের সমানুপাতিক। তাহলে আমি যখন পি বলটা নিলে অপর দুটা বল কে কে? অপর দুটা বল হচ্ছে কিউ এবং আর। কিউ আর আর এর মধ্যবর্তী কোণ কত? আলফা। তাহলে কি আলফা কোণের জন্য সাইন অনুপাত কত হবে? সাইন আলফা। তাহলে বলা হচ্ছে যে প্রতিটি বল অপর দুটি বলের অন্তর্গত কোণের সাইন অনুপাতের সমানুপাতিক। তার মানে এই বল যদি পি হয় তাহলে পি কার সমানুপাতিক হবে? সাইন আলফার সমানুপাতিক হবে। আমার চিত্র অনুযায়ী পি হচ্ছে সাইন আলফার সমানুপাতিক হবে। তাহলে পি যদি সাইন আলফার সমানুপাতিক হয়, সমানুপাতিক চিহ্ন উঠে দিলে আমরা লিখতে পারবো সমান সমান দিতে পারবো, আর এখানে একটা কনস্ট্যান্ট নিয়ে আসবো। তাহলে পি বাই সাইন আলফা ইজ ইকুয়াল টু আমি লিখতে পারবো কে। আবার সিমিলারলি আমি যদি দেখি কিউ বলটাকে নিয়ে যখন আমি চিন্তা করব, তখন পি আর আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে বিটা। তাহলে বিটা কোণে সাইন হচ্ছে সাইন বিটা। তাহলে আমার কিউ বলটা হবে সাইন বিটার সমানুপাতিক। আমি যদি সমানুপাতিক চিহ্ন উঠে দিই তাহলে কিউ ইজ ইকুয়াল টু কে সাইন বিটা লিখতে পারবো। দেন কিউ বাই সাইন বিটা ইজ ইকুয়াল টু কে লিখতে পারবো। আর ইজ ইকুয়াল টু কে সাইন গামা লিখতে পারবো। আর বাই সাইন গামা ইজ ইকুয়াল টু কে লিখতে পারবো। তো এখান থেকে আমরা চাইলে লামির উপপাদ্যটা নিয়ে আসতে পারি, সেটা হচ্ছে পি বাই সাইন আলফা ইজ ইকুয়াল টু কিউ বাই সাইন বিটা ইজ ইকুয়াল টু আর বাই সাইন গামা। এই তিনজন হচ্ছে পরস্পর সমান। এটা কার স্টেটমেন্ট থেকে পাই? এটা হচ্ছে আমরা লামির স্টেটমেন্ট থেকে আমরা পাই যে যদি বল তিনটা ভারসাম্যে থাকে। এখানে আরেকটা ইম্পর্টেন্ট কথা আছে, কিন্তু এটা কিন্তু তখনই প্রযোজ্য যখন এরা ভারসাম্যে থাকবে। ভারসাম্যে না থাকলে লামির উপপাদ্য প্রযোজ্য না। তুমি বল তিনটাকে তিন দিকে প্রয়োগ করলাম, হ্যাঁ, কিন্তু বল এই যে এই বিন্দুটার একই বিন্দুর উপর তিনটা বল প্রয়োগ করলে আবার ভারসাম্যে নাই, মানে বিন্দুটা
যে কোনো একদিকে মুভ করছে না, তাহলে লামির উপপাদ্য অ্যাপ্লাই করা যাবে না। ঠিক আছে, ভারসাম্যে থাকা লাগবে। যে ভারসাম্যের কথাটা প্রশ্নে উল্লেখ থাকে, তাহলে হচ্ছে তুমি এই জিনিসটা লিখতে পারবা। লামির উপপাদ্য থেকে লিখতে পারবো পি বাই সাইন আলফা, যেখানে আলফা কোণের পরিচয় কি, আলফা কোণ হচ্ছে পি বাহু, পি বল যেহেতু নিচ্ছি, তাহলে অপর দুইটা বল হচ্ছে কিউ আর আর, কিউ আর আর এর মধ্যবর্তী কোণটা হচ্ছে আলফা। আবার কিউ নিলে সাইন বিটা, বিটা হচ্ছে পি আর আর এর মধ্যবর্তী কোণ। তো এভাবে আর কি আমরা লিখতে পারি পি বাই সাইন কিউ আর আর এর মধ্যবর্তী কোণ, কিউ বাই সাইন পি আর আর এর মধ্যবর্তী কোণ, আর বাই সাইন পি আর কিউ এর মধ্যবর্তী কোণ। এটা হচ্ছে আমাদের লামের উপপাদ্য। ঠিক আছে, তো লামের উপপাদ্য ছিল এটা। এবার আমরা দেখি লামের বিপরীত উপপাদ্যটা কি বলা হয়েছে। ঠিক আছে, এগুলো বিভিন্ন প্রশ্নে আমাদের প্রশ্নের স্টেটমেন্ট অনুযায়ী আমাদের একটা এক এক সময় কাজে লাগবে। তো লামের বিপরীত উপপাদ্যে বিপরীত প্রতিজ্ঞায় বলা হয়েছে যদি পি বাই সাইন আলফা কিউ বাই সাইন বিটা আর বাই সাইন গামা এই জিনিসটা যদি সত্য হয় বা এই জিনিসটা যদি গিভেন থাকে, এটা যদি গিভেন থাকে, তাহলে আমি বলতে পারবো যে পি কিউ আর যেই বিন্দুর উপর কাজ করতেছে সেই বিন্দুটা বেসিক্যালি সাম্যাবস্থায় আছে, বলত্রয় সাম্যাবস্থায় আছে। ঠিক আছে, বলত্রয় সাম্যাবস্থায় আছে। ঠিক আছে, তাহলে ব্যাপারটা কি দাঁড়াইলো, ভাইস ভার্সা। লামির বিপরীত উপপাদ্য বলতেছে, লামির উপপাদ্যের মধ্যে ছিল যদি বলত্রয় সাম্যাবস্থায় থাকে তাহলে পি বাই সাইন আলফা কিউ বাই সাইন বিটা আর বাই সাইন গামা সমান হবে। আর লামের বিপরীত প্রতিক্রিয়া বলা হচ্ছে যে পি বাই সাইন আলফা কিউ বাই সাইন বিটা আর বাই সাইন গামা যদি সমান হয় তখন পি কিউ আর হচ্ছে সাম্যাবস্থায় থাকবে। তাহলে এটা হচ্ছে লামির বিপরীত প্রতিজ্ঞা। ঠিক আছে, তো সামারি হচ্ছে পি কিউ আর যদি সাম্যাবস্থায় থাকে তাহলে ইমপ্লিকেশন হচ্ছে পি বাই সাইন আলফা কিউ বাই সাইন বিটা আর বাই সাইন গামা হচ্ছে সমান হবে। আবার যদি পি বাই সাইন আলফা কিউ বাই সাইন বিটা অর্থাৎ এই ইনফরমেশনটা গিভেন থাকে, তার ইমপ্লিকেশন হচ্ছে পি কিউ আর হচ্ছে সাম্যাবস্থায় আছে। যখন একটা প্রশ্ন আমাকে বললো যে দেখাও যে পি কিউ আর সাম্যাবস্থায় আছে, তাহলে আমি যদি কোনোভাবে এই জিনিসটা নিয়ে আসতে পারি, ঠিক আছে, এই জিনিসটা যদি নিয়ে আসতে পারি যে পি বাই সাইন আলফা কিউ বাই সাইন বিটা আর বাই সাইন গামা এটা সমান, এই জিনিসটা যদি দেখাই দিতে পারি, তাহলে কিন্তু আমি ওইখান থেকে তার ইমপ্লিকেশন হিসেবে বলতে পারবো যে না, এই যেহেতু সমান, তাহলে লামির বিপরীত প্রতিক্রিয়া অনুযায়ী আমি বলতে পারি যে পি কিউ আর সাম্যাবস্থা আছে। ঠিক আছে, তাহলে এই হচ্ছে গিয়ে আমাদের আরেকটা প্রপার্টি গুলো। এখন হচ্ছে বলের ত্রিভুজ সূত্রটা কি ছিল। বলের ত্রিভুজ সূত্রটা দেখি। বলের ত্রিভুজ সূত্র হচ্ছে, তোমরা ভেক্টরের ত্রিভুজ বিধি কিন্তু পড়ছিলাম, যে ভেক্টরের ত্রিভুজ বিধি কি, এ বি সি, এ বি সি তিনটা ভেক্টর। তাহলে আমরা যদি বিসি যোগ সি এ এই দুইটা ভেক্টরকে যোগ করি তাহলে আমরা কত পাবো, আমরা পাবো হচ্ছে বিসি সি এ কে যোগ করলে বি এ পাবো। তাহলে আমরা বিএটাকে যদি আমরা লেফট হ্যান্ড সাইডে নিয়ে আসি তাহলে বিসি যোগ সিএ মাইনাস বিএ ইজ ইকুয়াল টু 0 লেখা যাবে। আবার বিএ যে লেখা মাইনাস বিএ লেখা যে কথা, তো বি এর অপোজিট ডিরেকশন কি, বি এর অপোজিট ডিরেকশন হচ্ছে এবি। বি এ ভেক্টরটা যেই ডিরেকশনে কাজ করতেছে এবি ভেক্টরটা কিন্তু তার অপোজিট ডিরেকশন, তাহলে মাইনাস বিএ না লিখে আমি তার পরিবর্তে তাহলে লিখতে পারি প্লাস এবি। তাহলে বিসি যোগ সিএ যোগ এবি ইজ ইকুয়াল টু 0 আসে। এটা ছিল ভেক্টরের ত্রিভুজ বিধি। তো ভেক্টরের ত্রিভুজ বিধিটাই যদি বলের জন্য কাজ করে তখন সেটাকে বলা হয় বলের ত্রিভুজ সূত্র। ঠিক আছে, বলের ত্রিভুজ সূত্র। তাহলে কি বলছে, তিনটি বল যদি কোন ত্রিভুজের তিন বাহু দ্বারা একই ক্রমে মানে এবং দিকে সূচিত করা হয় তবে বলগুলোর লব্ধি শূন্য হবে এবং এরা সমবিন্দু হলে ভারসাম্যে থাকে। তাহলে ত্রিভুজ বিধি অনুযায়ী লব্ধি শূন্য হবে, এটা ঠিক আছে, বাট সমবিন্দু না হলে কিন্তু ভারসাম্যে থাকবে না। আচ্ছা, তাহলে ব্যাপারটা কি, ব্যাপার হচ্ছে এবিসি একটা ত্রিভুজ। সো আমি তিনটা বল আছে, যে তিনটা বলকে আমি এবিসি ত্রিভুজের, আর সবসময় মনে রাখবা বল হচ্ছে একটা ভেক্টর আসে, একটা ভেক্টরকে কিন্তু তুমি যে কোনো ভাবে এটাকে নিয়ে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থাপন করতে পারবা। এই ভেক্টরটা দেখো, এই ভেক্টরটার একটা মান আছে, ধরলাম এই ভেক্টরের মান হচ্ছে 10, আর এই ভেক্টরের দিক হচ্ছে এই যে আমি যে ডিরেকশনটাতে অ্যারোটা দেখাচ্ছি এটা হচ্ছে এই ভেক্টরটার দিক। তুমি যদি এই ভেক্টরটাকে নিয়ে এই উপরেও প্রতিস্থাপন করো তাহলে কিন্তু সিমিলার জিনিসই বুঝায়। ফিজিক্সে বা ম্যাথসের এই জায়গাটাতে কিন্তু ভেক্টরকে এক জায়গা থেকে আরেক জায়গায় স্থানান্তর করা যায়। তো সেটাই আর কি বলতে চাইছে, যে যদি এমন হয় যে একটা ভেক্টর গুলা তিনটা ভেক্টর, মানে বল হচ্ছে তিনটা বলের কথা বলতেছে পি কিউ আর, এই তিনটা বলকে যদি আমি স্থাপন করতে পারি, ধরো এই বলটা এই বরাবর কাজ করতেছিল, আমি এই বলটাকে নিয়ে এসে এই ত্রিভুজের বিসি বাহু বরাবর স্থাপন করলাম, বিসি বাহু বরাবর পি বলটাকে স্থাপন করলাম। আবার আরেকটা বল কাজ করতেছিল এই বরাবর, এই ডিরেকশনে কাজ করতেছিল, ওই বলটাকে নিয়ে এসে আমি এই সি এ বরাবর স্থাপন করলাম। হ্যাঁ, তাহলে এইভাবে করে আরেকটা বল হয়তো বা এই ডিরেকশনে কাজ করতেছিল, ওই বলটাকে নিয়ে এসে আমি হচ্ছে এবি বরাবর স্থাপন করলাম। যদি আমি এই জিনিসটা করতে পারি যে তিনটা বলকে আমি মানে এবং দিকে একটা ত্রিভুজের তিন বাহু বরাবর স্থাপন করতে পারলাম একই ক্রমে, ক্রমটা কিন্তু সেম থাকতে হবে, এটাই যে এই দিকে অ্যারো যাচ্ছে, এই দিকে অ্যারো, এই দিকে অ্যারো, ঠিক আছে, মানে একটা চক্রাকার একটা ক্রম। ঠিক আছে,
এরকম যদি একই ক্রমে যদি আমি স্থাপন করতে পারি, তখন ত্রিভুজ সূত্র বলতেছে যে তিনটা বলের যোগফল, তিনটা বলকে যদি আমি লব্ধি করি, এটার লব্ধিটা কত হবে? যে লব্ধি হবে 0। আর যদি এই তিনটা বল যদি একই বিন্দুতে কাজ করে, তখন আমি বলতে পারবো, তিনটা বল যদি একই বিন্দুতে কাজ করে, তখন আমি বলতে পারবো যে এই সিস্টেমটা ভারসাম্যে থাকবে, বল ত্রয় ভারসাম্যে থাকবে। ভারসাম্যে থাকতে হলে সমবিন্দু বল হতে হবে, ঠিক আছে? তাই বলের ত্রিভুজ সূত্র হচ্ছে জাস্ট ভেক্টরের ত্রিভুজ বিধির মতোই। তিনটা বলকে যদি তুমি একটা ত্রিভুজে 3 বাহু বরাবর স্থাপন করতে পারো একই ক্রমে, তাহলে ওই বল ত্রয়ের যোগফল বা লব্ধি হবে গিয়ে তোমার 0, ঠিক আছে? তাহলে এটা ছিল আমাদের বলের ত্রিভুজ বিধি। এবার হচ্ছে বলের ত্রিভুজ বিধিটা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট না, কারণ ওইখান থেকে আসলে অ্যান্সার করা বা অ্যাপ্লাই করার মতো ওইভাবে কোনো জায়গা পাবা না। তো বলের ত্রিভুজের বিপরীত সূত্র বলতে একটা জিনিস আছে, তো এই জিনিসটা আমাদের খুব কাজে লাগবে। তো এই জিনিসটা কি বলছে একটু দেখো। এখানে বলছে যে ধরো আমি পি কিউ আর কে একটা ত্রিভুজের 3 বাহু বরাবর স্থাপন করলাম, পি কিউ আর কে স্থাপন করলাম। তো এখন আমি আবার এটা ধরলাম যে বিসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে স্মল এ, আর সি এ বাহুর দৈর্ঘ্য হচ্ছে স্মল বি, আর এস এ বি বাহুর দৈর্ঘ্য হচ্ছে স্মল সি। সো এটা তো তোমরা জানোই যে কিভাবে নেমিংটা করা হয়, স্মল এ স্মল বি। এ কোণের বিপরীত বাহুটাকে বলা হয় স্মল এ, বি কোণের বিপরীত বাহুটাকে বলা হয় স্মল বি, আর সি কোণের বিপরীত বাহুটাকে বলা হয় স্মল সি, ঠিক আছে? তাহলে আমরা এইভাবে বাহুগুলাকে আমরা এইভাবে নেমিং করলাম। হ্যাঁ, তো বলের ত্রিভুজের বিপরীত সূত্র বলা হয়েছে যে পি যদি এই বাহু বরাবর কাজ করে এবং এই বাহুর দৈর্ঘ্য যদি এ হয়, কিউ যদি সি এ বাহু বরাবর কাজ করে এবং এই সি এ বাহুর দৈর্ঘ্য যদি স্মল বি হয়, আর যদি এসি বাহু বরাবর কাজ করে এবং আর এসি বাহুর দৈর্ঘ্য যদি স্মল সি হয়, তাহলে হচ্ছে গিয়ে এই বলগুলা কার সমানুপাতিক হবে? এই বলগুলা হচ্ছে এই ত্রিভুজের প্রত্যেকটা বাহুর সমানুপাতিক হবে। তাহলে এই পি বলটা কার সমানুপাতিক হবে? পি বলটা হচ্ছে গিয়ে এই বিসি বাহুর যে দৈর্ঘ্য অর্থাৎ স্মল এ কোণের বিপরীত বাহু স্মল এ, এই এর সমানুপাতিক হবে। পি সমানুপাতিক স্মল এ, কিউ সমানুপাতিক স্মল বি, আর সমানুপাতিক স্মল সি। তাহলে এই জিনিসটা সত্য হবে। এটা হচ্ছে বল ত্রিভুজের বিপরীত সূত্র থেকে আমরা পাই, ঠিক আছে? তার মানে প্রথমে ছিল বলের ত্রিভুজের মধ্যে কি ছিল, যে যদি পি কিউ আর এরা যদি একই ক্রমে থাকে, তখন হচ্ছে জিনিসটা তাদের লব্ধি 0 হবে। আর এখানে বলছে যে হ্যাঁ একই ক্রমে আছে, একই ক্রমে যদি থাকে এবং যদি লব্ধি যদি 0 হয়, তখন এই জিনিসটা সত্য। লব্ধি যদি 0 হয়, তখন হচ্ছে এই জিনিসটা সত্য যে পি বাহু, পি বল সমানুপাতিক হবে এই ত্রিভুজের পি বাহুর সাথে হচ্ছে বিসি বাহুর যে দৈর্ঘ্য অর্থাৎ স্মল এ, কিউ বলটা সমানুপাতিক হবে স্মল বি এর, এবং আর বলটা সমানুপাতিক হবে স্মল সি এর, ঠিক আছে? তো এই জিনিসটা হচ্ছে গিয়ে বল ত্রিভুজের বিপরীত সূত্র থেকে আমরা পাই। তো এই জিনিসটা এখন দেখো, এটা পি যদি স্মল এর সমানুপাতিক হয়, আমরা চাইলে লিখতে পারি পি ইজ ইকুয়াল টু কে এ। আবার যদি কিউ যদি স্মল বি এর সমানুপাতিক হয়, আমরা লিখতে পারি কিউ ইজ ইকুয়াল টু কে বি। সমানুপাতিক চিহ্নটা উঠে দিলাম, তাহলে সমানুপাতিক উঠে দিলে কে বি লেখা যাবে। আর যদি স্মল সি এর সমানুপাতিক হয়, তাহলে আমরা সমানুপাতিক চিহ্নটা উঠে দিলে লিখতে পারি আর ইজ ইকুয়াল টু কে সি, ঠিক আছে? এই জিনিসটা লিখতে পারি। তাহলে তার পরের লাইনে তুমি কি করতে পারো? পরের লাইনে তুমি লিখতে পারো পি বাই এ ইজ ইকুয়াল টু হচ্ছে কে, আবার কিউ বাই বি ইজ ইকুয়াল টু হচ্ছে কে, আবার আর বাই সি ইজ ইকুয়াল টু কিন্তু কে। তো ওই জিনিসটাকে আর কি লিখলাম যে পি বাই এ আর কিউ বাই বি আর বাই সি। এই স্টেটমেন্টটা হচ্ছে আমরা বল ত্রিভুজের বিপরীত সূত্র থেকে পাই। তো মোটামুটি আমাদের এই চ্যাপ্টার পড়তে গেলে যে থিওরেম গুলো কাজে লাগে কম বেশি আমরা পড়ছি। অঙ্ক করতে গেলে যে আরো কিছু লাগে তখন আমরা দেখবো। তো এখন এই চ্যাপ্টারে একটা জায়গায় খুবই ঝামেলা হয়ে যায় স্টুডেন্টদেরকে বুঝাইতে গেলে, সেটা হচ্ছে যখন প্রবলেম সলভ করতে যাই, তারা হচ্ছে 9-10-এ যে লম্ব কেন্দ্র রিলেটেড যে উপপাদ্য গুলা ছিল এক্সট্রা, ওগুলা পড়ে আসে নাই। পরিকেন্দ্র, অন্তকেন্দ্র, ভর কেন্দ্র রিলেটেড ইনফরমেশন গুলা না জানার কারণে যখন আমাদের বল তিনটা কাজ করে, ধরো কোনো একটা ত্রিভুজের পরিকেন্দ্র বরাবর 3টা বল কাজ করতেছে বা লম্ব কেন্দ্র বরাবর কাজ করতেছে 3টা বল, তো ওই প্রবলেমটা আমি বুঝাইতে গেলে এখন ভর কেন্দ্র পরিকেন্দ্র গুলো তোমার 9-10 শিখে আসার কথা, দেখা যায় ওই জিনিসটা তাদের জানা নাই। না জানা থাকার কারণে প্রবলেমটা তাদের কাছে আননেসেসারি মনে হয় অনেক কঠিন, বাট প্রবলেমটা হয়তো ইজি, বাট তাদের হচ্ছে কিছু প্রিরিকুইজিট বা পূর্ব জ্ঞান না থাকার কারণে তাদের কাছে কঠিন মনে হতেছে। তো আমি এখানে ভর কেন্দ্র, লম্ব কেন্দ্র, পরিকেন্দ্র, অন্তকেন্দ্র, এই 4টা জিনিস খুবই গুরুত্বপূর্ণ 4টা জিনিস এই চ্যাপ্টারের পয়েন্ট অফ ভিউ থেকে, কারণ এই চ্যাপ্টারের প্রবলেম গুলা কোন একটা ত্রিভুজের ভর কেন্দ্র বরাবর কাজ করে বলগুলো, অথবা লম্ব কেন্দ্র, পরিকেন্দ্র, অন্তকেন্দ্র, এরকম সিস্টেম গুলা কিন্তু চলে আসে। তা আমরা এখন এখানে যেটা যেটা দেখবো সেটা হচ্ছে গিয়ে
ভর কেন্দ্র রিলেটেড যা যা জানা দরকার আমাদের, এগুলো আবার একটু রিভিউ করব। লম্ব কেন্দ্র, পরিকেন্দ্র, অন্তকেন্দ্র, এগুলো জানবো। তারপরে আমাদের আজকে আলোচনা শেষ, এরপর একটা প্রবলেম করবো, ঠিক আছে? আর হয়তো বা 20 মিনিট সময় দেবো। এখন দেখো ভর কেন্দ্র ব্যাপারটা আসি আমি। তো ভর কেন্দ্রর ব্যাপারে তোমাদের আমি জিজ্ঞেস করে দেখি কে কি জানো। আদিব বলতে পারবি ত্রিভুজের ভর কেন্দ্র জিনিসটা কি? একটা ত্রিভুজের কোন জিনিসটাকে আমরা ভর কেন্দ্র বলি? ভাইয়া, ত্রিভুজের মধ্যমাগুলো যে বিন্দুতে ছেদ করে এবং ওই বিন্দু মানে যে বিন্দুটাকে ছেদ করবে ওই বিন্দুটাকে আমরা ওই ত্রিভুজের পুরা ভরকেন্দ্র বলবো। আচ্ছা ঠিক আছে, তো ভর কেন্দ্র ব্যাপারটা বুঝলাম। আহ পরিকেন্দ্র, আচ্ছা পরিকেন্দ্রের ব্যাপারটা আসিয়া বলতে পারো, পরিকেন্দ্র জিনিসটা কি? ভাই আমি একটু ট্রাই করি এটা। না তো তো একটা জিজ্ঞেস করছি। আচ্ছা এটা নাভিদ বলতে পারবা পরিকেন্দ্র জিনিসটা কি? ভাইয়া, যদি ত্রিভুজের কোনো বহি ইয়ে বরাবর যদি কোনো বৃত্ত আঁকা হয়, তাহলে যেটা সেন্টার হবে সেটা হচ্ছে পরীক্ষা। এক্স্যাক্টলি, ত্রিভুজের পরিমাণই হচ্ছে বাহির, পরি কথাটার মানে হচ্ছে যে বাহির, ঠিক আছে? মানে একটা ত্রিভুজের বাইরে দিয়ে যে বৃত্তটা আনবো, বাইরে বলতে কেমন বাইরে? এটা হবে ত্রিভুজের যে তিনটা শীর্ষ থাকে, এই তিনটা শীর্ষ দিয়ে যাবে আমার একটা বৃত্ত। এমন যদি একটা বৃত্ত থাকে তাহলে ওই বৃত্তের যে কেন্দ্রটা থাকে এটাকে বলা হয় পরিকেন্দ্র, ঠিক আছে? আচ্ছা খাদেজা বলতে পারবা লম্ব কেন্দ্র কি একটা ত্রিভুজের? ভাইয়া, শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপর লম্ব আঁকলে তিনটা লম্ব যে বিন্দু ছেদ করবে ওই বিন্দু। হ্যাঁ এটা ঠিক আছে। একটা শীর্ষ থেকে, এই যে একটা শীর্ষ, এখান থেকে বিপরীত বাহুর উপর লম্ব টানলাম, এই একটা শীর্ষ বিপরীত বাহুর উপর লম্ব টানলাম, এই একটা শীর্ষ বিপরীত বাহুর উপর লম্ব টানলাম, লম্ব তিনটা যে বিন্দুতে ছেদ করে ওইটাকে বলা হয় লম্ব কেন্দ্র। আচ্ছা এখন ফারহান তুমি বলতে পারবা অন্তকেন্দ্র কি? জি ভাই, অন্তঃকেন্দ্র হচ্ছে ভাই এই পরিকেন্দ্রের মতোই, জাস্ট এখানে যে বৃত্তটা হবে ত্রিভুজটার ভিতরে এবং তিনটা বাহুকে স্পর্শ করবে। ভেরি গুড। ত্রিভুজের তিনটা বাহুকে স্পর্শ করে ভেতরে যে বৃত্তটা থাকে ওই বৃত্ত কেন্দ্র হচ্ছে অন্তকেন্দ্র। হ্যাঁ, আচ্ছা তো আমরা অন্তঃকেন্দ্র। মোটামুটি এগুলা সম্পর্কে জানি। তো এখন আমরা দেখি কি আরো অ্যাডিশনাল কি কি জানা যায় এখান থেকে। ভর কেন্দ্র দেখো, আমি একটা ত্রিভুজ আঁকলাম এ বি সি, তিনটা শীর্ষ। তারপরে হচ্ছে এই শীর্ষ থেকে একটা মধ্যমা টানলাম। মধ্যমা মানে কি? মধ্যমা মানে বিসি বাহুর মধ্যবিন্দু হচ্ছে ডি বিন্দু। তাহলে একটা শীর্ষ থেকে অপর বাহুর মধ্যবিন্দুকে কানেক্ট করতে হবে একটা সরলরেখা দিয়ে। যদি কানেক্ট করতে পারি তখন সেই সরলরেখাটাকে বলবো একটা মধ্যমা। তাহলে এই শীর্ষ থেকে ডি বাহু, ডি ডি বিন্দুকে কানেক্ট করলাম, একটা সরলরেখা পাইলাম এডি। এই এডি সরলরেখাটাই হচ্ছে আমার মধ্যমা। তারপরে এসি, এই বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই। আমি বি শীর্ষ থেকে এই বাহুর মধ্যবিন্দুটাকে কানেক্ট করলাম বিই। তাহলে এই বিটা হবে আমার একটা মধ্যমা, কারণ ই বিন্দুটা হচ্ছে এসি বাহুর মধ্যবিন্দু। সিমিলারলি সিএফ হবে আমার একটা মধ্যমা, কারণ এফ বিন্দুটা হচ্ছে এবি বাহুর মধ্যবিন্দু। তাহলে এই সি শীর্ষ থেকে এবি বাহুর মধ্যবিন্দুকে কানেক্ট করলাম। তাহলে এরা পরস্পর দেখা যাচ্ছে একটা সেম বিন্দুতে ছেদ করছে, এটা হলো জি বিন্দু। এই জিটাকে বলা হয় এই ত্রিভুজের জন্য ভর কেন্দ্র। ভর কেন্দ্র থেকে আমরা আসলে কি কি জানতে পারি, মানে টোটাল কয়টা জিনিস এখান থেকে বের করা যায় একটু দেখার চেষ্টা করি। এই ভর কেন্দ্র, প্রথমে একটা জিনিস দেখবা, ধরো আমার প্রথমে এডি মধ্যমার কথা চিন্তা করি, যে এডি মধ্যমাটা, এডি মধ্যমাকে নিয়ে আমি যে ত্রিভুজটা পাচ্ছি, এই ত্রিভুজের যে এই যে একটা রিজিয়নকে আমি কালার করছি দেখো, এই রিজিয়নটা কিন্তু টোটাল ত্রিভুজের যে ক্ষেত্রফল হয়, টোটাল ত্রিভুজের ক্ষেত্রফলের কিন্তু অর্ধেক হবে। এটা বোঝা যায়, কারণ এটা হচ্ছে একটা মধ্যমা। মধ্যমা মানে কি? সেই ত্রিভুজটাকে সমান দুই ভাগে ভাগ করছে। টোটাল ত্রিভুজের যে ক্ষেত্রফল হবে, এবিডি এর ক্ষেত্রফল হবে কিন্তু টোটাল এবিসি ত্রিভুজের ক্ষেত্রফলের অর্ধেক। সিমিলারলি এডিসি এর ক্ষেত্রফল হবে টোটাল এবিসি এর অর্ধেক। অন্য অন্য মধ্যমাগুলোকে নিয়েও যদি তুমি চিন্তা করো, সবগুলা কিন্তু একই রেজাল্ট দিবে তোমাকে। যেমন আমরা যদি এই যে দেখো সিএফ হচ্ছে একটা মধ্যমা, সিএফ হচ্ছে একটা মধ্যমা, তাহলে এই সিএফ মধ্যমাকে ঘিরে যেই ক্ষেত্রফলটা পাবো, এই ক্ষেত্রফলটা কিন্তু দেখো টোটাল ত্রিভুজের ক্ষেত্রফলের অর্ধেক হবে। এটা একটা ইনফরমেশন আমরা বের করতে পারলাম, কারণ মধ্যমা যেহেতু সমান দুই ভাগে ভাগ করতেছে, তার টোটাল ত্রিভুজের ক্ষেত্রফল যা হবে এই মধ্যমাকে নিয়ে যে ক্ষেত্রফলটা হবে
যে কোনো একটা সাইডে, তাহলে সেটা অর্ধেক হবে টোটাল ক্ষেত্রফল। আরেকটা জিনিস চিন্তা করো, জিএবি, ঠিক আছে? জিএবিটা কি? জিএবি হচ্ছে দেখো দুইটা মধ্যমা, একটা মধ্যমার এই যে এই অবস্থাটা দেখো জিএবি, এইটা বিভিন্ন কালার করতেছি দেখো, আর পরে এইটা ধরো, আরেকটা হচ্ছে গিয়ে এখানে তিনটা রিজিয়ন মার্ক করছি। যদি জি যদি আসলে ভরকেন্দ্র হয়ে থাকে তাহলে এই দেখো ত্রিভুজ জিএবি, জিএবি হচ্ছে কি যে রেড রিজিয়নটা, এই জিএবির ক্ষেত্রফল জিবিসি এর ক্ষেত্রফল, আর জিএসি, জিএসি এই যে সবুজ রিজিয়নটা, এই প্রত্যেকটা রিজিয়নের ক্ষেত্রফল কিন্তু সমান হবে। এটা হচ্ছে যদি জি বিন্দুটা মধ্যমা হয় তখন সত্য হয়, এবং প্রত্যেকটা বিন্দু প্রত্যেকটা ত্রিভুজের ক্ষেত্রফল সমান হবে, এটা বুঝলাম। একই সাথে তারা হচ্ছে টোটাল যে এবিসি ত্রিভুজটা আছে এই ত্রিভুজের ক্ষেত্রফলের 3/1 হবে, এবিসির ক্ষেত্রফল ডিভাইড বাই 3 হবে। তো এটা হচ্ছে আমাদের প্রথম অনুসিদ্ধান্ত। তো এই জিনিসটা তোমাদের 9-10 হয়তো বা এক্সট্রাতে ছিল, জানো না। আরেকটা জিনিস তোমরা সবাই জানো, মধ্যমার ব্যাপারে আরেকটা ইনফরমেশন তোমরা সবাই জানো, সেটা কি বলতে পারবা কি? মধ্যমার ব্যাপারে তোমাদের জানা আর একটা ইনফরমেশন বলো, এই মধ্যমাটা ব্যাপারে তোমরা আর কি জানো? আর কিছু জানো তোমরা? একটা মধ্যমা, ধরো এই জি এর কথা যদি চিন্তা করি, জি এর কথা, জি বিন্দুটা হচ্ছে আমাদের ভর কেন্দ্র। এই ভর কেন্দ্রের কথা যদি চিন্তা করি, এই ভর কেন্দ্রটা এই এডি সরলরেখাটাকে কত অনুপাতে 1:3 অন্তর্বিভক্ত করছে? ভাই 2:1 তোমাকে টু একমত? ইস টু ওয়ান ভাই 2:1, 1:3 মনে হচ্ছে। না 2:1 হবে। আচ্ছা এই যে এই পাশে হচ্ছে 2 ভাগ আর এই পাশে হচ্ছে 1 ভাগ, টোটাল যদি 3 ভাগ হয় তাহলে জি মধ্যমাটা এমন একটা অবস্থানে থাকে যে তার এক পাশে 2 ভাগ অংশ থাকে, আরেক পাশে হচ্ছে 1 ভাগ অংশ থাকে, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে এই জি মধ্যমার আরেকটা বৈশিষ্ট্য। তার মানে এজি ইজ টু জিডি এগুলো 2:1, এজি হচ্ছে দেখো এই যে 2:1। সিমিলারলি সিজি ইজ টু জিএফ এগুলো 2:1। তাহলে সিজি কই? এই যে সিজি ইজ টু জিএফ, তাহলে এটা হচ্ছে 2 ভাগ, এটা হচ্ছে 1 ভাগ। সো এই ইনফরমেশন গুলো জানা মতো ছিল। তো আমরা ভরকেন্দ্র রিলেটেড কথাবার্তা শেষ। এগুলো আমাদের হয়তো প্রবলেম সলভিং এ কোনো এক জায়গায় হয়তো লাগতে পারে, তখন আমরা যাতে আর আলাদাভাবে আবার তোমাদের রিমাইন্ড করানো না লাগে এই জন্য আজকে ক্লাসটা নেওয়া। এবার আসলে লম্ব কেন্দ্র রিলেটেড, লম্ব কেন্দ্রের প্রবলেমই আজকে একটা করাবো। তো লম্ব কেন্দ্রের প্রবলেমটা হচ্ছে কি, লম্ব কেন্দ্রের এই জিনিসগুলা তোমরা অনেকে হয়তোবা অনুসিদ্ধান্ত গুলো দেখো না, একটা লম্ব কেন্দ্রর সাথে আরো যে ইনফরমেশন গুলো থাকে ওগুলা আমরা দেখিনি। সো এখন আমরা একটু বোঝার চেষ্টা করি যে লম্ব কেন্দ্র মানে হচ্ছে যে ও বিন্দুটাকে আমরা বলতেছি লম্ব কেন্দ্র। এখন লম্ব কেন্দ্র করতে হইলে আমাদের কিছু লম্ব টানা লাগে, তাই তো? তাহলে বিই হচ্ছে একটা লম্ব, বিই যদি লম্ব হয় তাহলে এই কোণটা 90 ডিগ্রি, আবার এই পাশের কোণটা 90 ডিগ্রি, রাইট? আবার সিএফ যদি একটা লম্ব হয় তাহলে এই ডান পাশের কোণটা 90 ডিগ্রি, বাম পাশের কোণটাও 90 ডিগ্রি। আবার এডি যদি একটা লম্ব হয় তাহলে ডান পাশের কোণটা 90 ডিগ্রি, বাম পাশের কোণটাও 90 ডিগ্রি। তাহলে তিনটা লম্ব পরস্পরকে ছেদ করলো ও বিন্দুতে। আমাদের যে প্রবলেমটা হয়, যখন আমাদের একটা সিস্টেম দেয়, সিস্টেমে বলে কি এই ত্রিভুজের লম্ব কেন্দ্র বরাবর তিনটা বল কাজ করতেছে। লম্ব কেন্দ্র মানে কি, এই যে এই লম্ব কেন্দ্র বরাবর, তাহলে একটা বল এই লম্ব কেন্দ্র থেকে এইদিকে যায়, আরেকটা বল এই দিকে যায়, আরেকটা বল হচ্ছে কি কোন দিকে, আরেকটা বল হচ্ছে কি এই যে এই পাশে যায়। তিনটা বল তিন দিকে কাজ করে। তখন আমাদের এই মাঝখানের কোণগুলো জানা খুব দরকার হয়। মাঝখানে তুমি লামির উপপাদ্য অ্যাপ্লাই করতে হইলে তো একটা বলকে নিয়ে যখন তুমি কথা বলবা তখন অপর দুইটা বলের মধ্যবর্তী কোণ কিন্তু জানা লাগে। অপর দুইটা বলের মধ্যবর্তী কোণ এখন আমরা কিভাবে বের করবো, সেটা হচ্ছে এখন একটা কথা। তাহলে আমরা একটা ত্রিভুজ নিয়ে চিন্তা করি, একটা ত্রিভুজ বুঝতে বাকি সবগুলো, চতুর্ভুজ যদি বুঝি তাহলে বাকি সবগুলো বুঝতে। একটা রিজিয়ন মার্ক করছি দেখো, আমার টার্গেট হচ্ছে এই যে এই কোণটা বের করা। এই মাঝখানে যে কোণটা আছে না, এই কোণটা কি? এটা হচ্ছে কোণ ইওএফ, এই কোণটা বের করা আমার টার্গেট। আচ্ছা বলতো, একটা চতুর্ভুজের 4 কোণের সমষ্টি হচ্ছে 360 ডিগ্রি। এখন বলতো এই চতুর্ভুজের মধ্যে দুইটা কোণ কিন্তু তুমি অলরেডি জানো, তুমি কি বলতে পারবা এই চতুর্ভুজের দুইটা কোণ কত? এই একটা রিজিয়ন মার্ক করছি, এই রিজিয়নের মধ্যে দুইটা কোণ তুমি অলরেডি জানো, সেই দুইটা কোণ কোন 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 কোণগুলা? ভাই এএফও আর এইও। এক্স্যাক্টলি, এইও আর হচ্ছে এএফও, এরা দুইজনই হচ্ছে 90 ডিগ্রি করে। তার মানে এই এদের দুইজনের ভ্যালু হচ্ছে যোগফল করলে আমরা পাবো 180 ডিগ্রি। তাহলে ওটা আমি জানি না, তাহলে আমি কি লিখতে পারি যে কোণ এ কোণ যোগ ও কোণ যোগ তাদের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, এটাই যেগুলো 360 ডিগ্রি। তাহলে ও কোণ, এ কোণ বলতে আমি এই কোণটাকে বোঝাচ্ছি, এ কোণ।
তাহলে ও কোনটা আমার বের করা দরকার, ও কোন বলতে ইওএফ, ইওএফ বের করা দরকার। তাহলে ইওএফ ইজ ইকুয়াল টু আমি কি লিখতে পারি, 180 ডিগ্রি, 180 ডিগ্রি করলে এখানে 180 ডিগ্রি, দ্যাট মিন্স 180 ডিগ্রি মাইনাস এ কোণকে আমি লিখতে পারি না ইওএফ। আবার চিন্তা করে দেখো, কোণ ইওএফ এটা ইজ ইকুয়াল টু আমি বলতে পারি না তার বিপরীতে যে কোণটা আছে এ কোণ, এটাকে আমি বলতে পারি না কোণ ইওএফ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস কোণ এ, এ কোণটা ভালোভাবে চিন্তা করো। কারণ হচ্ছে আমাদের যে এএফও আর এইও, এই যে এএফও আর এইও এরা হচ্ছে পরস্পরের যোগফল হচ্ছে 180 ডিগ্রি, কারণ 90 ডিগ্রি 90 ডিগ্রি 180 ডিগ্রি, ঠিক আছে। তাহলে এখন আমাদের দরকার কি, আমাদের দরকার হচ্ছে ইওএফ বের করা। এই চতুর্ভুজের মধ্যে আর কোন, তাহলে চারটা কোণ, একটা হচ্ছে যে ইওএফ, একটা হচ্ছে এ কোণ, আর একটা হচ্ছে এই যে এফ এর, আর এটা হচ্ছে ই, তাদের দুজন তো 180 ডিগ্রি। তাহলে এই চারজনের যোগফল ইজ ইকুয়াল টু হবে 360 ডিগ্রি। তাহলে ইওএফ প্লাস এ কোণ ইজ ইকুয়াল টু হবে 360 ডিগ্রি মাইনাস 180 ডিগ্রি। দ্যাট মিন্স আমরা পাচ্ছি ইওএফ, কোণ ইওএফ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস কোণ এ, কোণ ইওএফ ইজ ইকুয়াল টু 180 ডিগ্রি মাইনাস কোণ এ। ভালোভাবে একটু রিলেশনটা বোঝার চেষ্টা করো, এটা একটা প্রবলেম আমি আজকে করবো এবং প্রচুর পরিমাণ বোর্ড পরীক্ষা আসে একটা প্রবলেম। এটা দেখো ইওএফ এই কোণটা, এই কোণটা কত হবে, এই কোণের ভ্যালুটা তাহলে আমরা দেখার মাত্রই আমরা বলে দিতে পারবো এই কোণের ভ্যালু কত হবে। এই কোণের ভ্যালু হবে 180 ডিগ্রি মাইনাস এই কোণের বিপরীত কোণটা কত, 180 ডিগ্রি মাইনাস এ, মানে পাই মাইনাস এ হবে কোণ ইওএফ এর ভ্যালু। তাহলে এখন যদি আমি অন্য একটা রিজিয়ন মার্ক করি, তোমরা অবশ্যই পারবা ইনশাল্লাহ। দেখো এইবার যদি এই রিজিয়নটা যদি আমি মার্ক করি, ঠিক আছে, এবার যদি আমি এই রিজিয়নটা মার্ক করি তাহলে হচ্ছে, হ্যাঁ এবার যদি এই রিজিয়নটা মার্ক করি তাহলে বলতো এইবার কোণ ডি, কোণ এটা হচ্ছে গিয়ে ডিওএফ, ডিওএফ ইজ ইকুয়াল টু কত লিখতে পারবো আমরা, 180 ডিগ্রি মাইনাস বি। ভেরি গুড, 180 ডিগ্রি মাইনাস বি। ওগুলো আমরা ডিরেক্ট প্রবলেমে ইউজ করবো এবং দেখবো আমাদের প্রবলেমগুলো অনেক ছোট হয়ে গেছে। তাহলে সিমিলারলি আমরা অন্য একটা রিজিয়ন যদি চিন্তা করি, এই পাশে যদি একটা রিজিয়ন চিন্তা করি, এই রিজিয়নের জন্য আমরা সিমিলারলি কিন্তু লিখতে পারবো। এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, বলা ভাই এরা বুঝে না, খালি পড়াইতে গেলেই মানে স্থিতিবিদ্যা পড়াইতে গেলেই স্থিতিবিদ্যা পড়াইতে চায় না, মেইনলি হচ্ছে স্থিতিবিদ্যা কেউই পড়াইতে চায় না, কারণ এটা খুব ঝামেলার একটা টপিক হচ্ছে, এখানে অনেক কিছু বোঝানো লাগে একই সাথে। মানে প্রিভিয়াসলি যারা অনেক গ্যাপ রেখে আসছে কনসেপ্টের মধ্যে তাদের কাছে অঙ্কগুলো বেশি কঠিন মনে হয়। যারা ধরো ভেক্টরের কনসেপ্ট গুলো বুঝে আসছে ফিজিক্সে বা ম্যাথসে বা প্রত্যেকটা জিনিস স্টেপ বাই স্টেপ বুঝে আসছে, তখন তাদের জন্য স্থিতিবিদ্যাটা একটু সহজ মনে হয়। তাহলে এই ক্ষেত্রে দেখো তো ডিওই, ডিওই ইজ ইকুয়াল টু সিমিলারলি লিখা যাবে 180 ডিগ্রি মাইনাস সি কোণ, তার বিপরীত হচ্ছে সি কোণ 180 ডিগ্রি মাইনাস সি কোণ। তাহলে লম্ব কেন্দ্রের মধ্যে এই একটা ইনফরমেশন ঘুরে ফিরে তোমাকে বারবার ইউজ করতে হবে। তাহলে এই ইনফরমেশনটা তোমরা আশা করি বুঝতে পারছো। এবার পরিকেন্দ্র রিলেটেড কথাবার্তা, সো পরিকেন্দ্র রিলেটেড কথাবার্তায় আসো। এখানে যেটা বলছিলাম আমরা যে পরিকেন্দ্র হচ্ছে গিয়ে ত্রিভুজের পরিমাণে বাহির, পরিমাণে হচ্ছে মানে বাইরের দিকের যে বৃত্ত এটাকে বলা হয় পরিবৃত্ত, ঠিক আছে। সো এখন বাহির বলতে ত্রিভুজের তিনটা শীর্ষ তাদেরকে টাচ করে যে বৃত্তটা যাবে সেই বৃত্তটা হচ্ছে পরিবৃত্ত, তার একটা সেন্টার থাকবে, একটা বৃত্তের সেন্টার থাকে, ওই সেন্টারটাকে বলা হয় পরিকেন্দ্র। আচ্ছা এখন একটা যদি চিন্তা করো, ও যদি আমার কেন্দ্র হয় এই বৃত্তের, তাহলে ও থেকে ও এ, ও বি, ও সি এরা পরস্পর এই বৃত্তের জন্য কি হবে বলতো, ও এ, ও বি, ও সি এরা পরস্পর কি হবে এই বৃত্তের জন্য, ব্যাসার্ধ। তাহলে ব্যাসার্ধ যদি হয় একটা বৃত্তের সবগুলা ব্যাসার্ধ দৈর্ঘ্য সমান হয়, তাহলে ও এ, ও বি, ও সি কিন্তু পরস্পর সমান হবে। তাহলে আমরা যদি পরিকেন্দ্রের কোনো কনসেপ্ট পাই তাহলে সেখানে ও এ, ও বি, ও সি কি কিন্তু সমান ধরতে হবে, ঠিক আছে। আচ্ছা গেল। এরপর আবার একটা জিনিস আছে, তখন তোমরা উপপাদ্যের মধ্যে পড়ে আসছো যে কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের একটা সম্পর্ক দেখছো। একটা যদি চিন্তা করো, বিসি যদি একটা চাপ হয়, বিসি হচ্ছে একটা চাপ, চাপ মানে কি একটা মানে বৃত্তের একটা অংশ, ঠিক আছে, বৃত্তের একটা অংশ বলতে পারো, বৃত্তের একটা অংশ হচ্ছে একটা চাপ। তাহলে এই বিসি যদি একটা চাপ হয়, এই চাপের উপর কিন্তু দেখো এই বিএসি এই কোণটাও অবস্থিত, আবার এই চাপের উপর কিন্তু বিওসি এই কোণটাও অবস্থিত, যেখানে বিওসি হচ্ছে আমার কেন্দ্রস্থ কোণ, মানে কেন্দ্রকে নিয়ে যেই কোণটা তৈরি হয়েছে, আর একটা বিএসি হচ্ছে বৃত্তস্থ কোণ, মানে বৃত্তের পরিধির উপর কোন একটা কোণ। তোমরা কি বলতে পারবা এই কেন্দ্রস্থ কোণ আর বৃত্তস্থ কোণের রিলেশনটা কি? কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। হ্যাঁ, তাহলে বিওসি, এই দেখো আমি এখানে লিখছি বিওসি ইজ ইকুয়াল টু 2 ইনটু বিএসি হবে। মানে বিএসি এর কোণটা যাই হোক, ধরলাম বিএসি 45 ডিগ্রি, তাহলে বিওসি হবে 90 ডিগ্রি। বিওসি যদি 90 ডিগ্রি হয় তাহলে বিএসি কত হবে,
এটা 90 ডিগ্রি হলে এটা হবে 180 ডিগ্রি, এরকম আর কি ব্যাপারটা। তাহলে বিওসি হবে 2 ইন্টু বিএসি, যেটাকে আমরা লিখতে পারি বিওসি ইকুয়াল টু 2a। আবার সিমিলারলি আমি যদি এসি চাপের কথা চিন্তা করি, তাহলে এটা এওসি হবে 2 ইন্টু বি, বা সিওএ হবে 2 ইন্টু বি। সিমিলারলি আমি যদি আবার এবি চাপের কথা চিন্তা করি, তখন আমার এই যে বিওএ বা এওবিটা হবে কত? এওবিটা হবে 2 ইন্টু সি। তাহলে এই জিনিসটা আমরা আমাদের পরিকেন্দ্র থেকে জেনে রাখতে পারি। ঠিক আছে, এবার আসো অন্তকেন্দ্র। অন্তকেন্দ্রের কথা এখানে এটাও ইম্পর্টেন্ট। এটা হচ্ছে তোমাদের এক্সট্রা উপপাদ্য, এই জিনিসগুলো তোমরা প্রমাণ করে আসো। ঠিক আছে, আমি প্রমাণ দেখাবো না, প্রমাণ দেখানোর দরকার নাই। তো জিনিসগুলো যে মনে রাখতে পারলেই আর কি হবে। তোমরা এক্সট্রা উপপাদ্য গুলো তো 9 10 হয়তো বা শিখে করে আসতো বা করো নাই, মানে ছিল আর কি। ঠিক আছে, এখন দেখো এবিসি একটা ত্রিভুজ, তার ভেতরে হচ্ছে এই যে একটা অন্তর্বৃত্ত আছে। এই অন্তর্বৃত্তের বৈশিষ্ট্য হচ্ছে তার প্রত্যেকটা বাহুকে স্পর্শ করে গেছে। ঠিক আছে, প্রত্যেকটা বাহুকে স্পর্শ করে গেছে ত্রিভুজের। আচ্ছা, এখন অন্তর্বৃত্তের কেন্দ্রটাকে ধরলাম আমি আই, অন্তর্বৃত্তের কেন্দ্রটাকে ধরলাম হচ্ছে আই। আচ্ছা, এখন এই আইটা, এই আই এর ভ্যালুটা কত হয়? এই আই এর ভ্যালু হয়, দেখো আই কোণের আমি যখন বিআইসি নেই, এই বিআইসিটা কেমন হয়? বিআইসি অর্থাৎ এই কোণটা হয় এই যে এ কোণের থেকে বড় হবে, বাট কতটুকু বড় হবে? এই কোণ থেকে হবে 90 ডিগ্রি প্লাস a বাই 2 হবে। বিআইসি ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস a বাই 2। আমার পক্ষে এখন উপপাদ্য প্রমাণটা দেখাবো না, তোমরা এটাকে এভাবে মনে রাখো। বিআইসি ইকুয়াল টু হবে 90 ডিগ্রি প্লাস a বাই 2। এখন যদি আমরা সিআইএ নিয়ে চিন্তা করি, দেখো তো এই সিআইএ এই কোণটা নিয়ে চিন্তা করি, তোমরা কি এই বিআইসি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি প্লাস a বাই 2 এটা দেখে দেখে বলতে পারবা সিআইএ ইজ ইকুয়াল টু কত হবে? সিআইএ অর্থাৎ এইটা 90 ডিগ্রি প্লাস b বাই 2। সেম একই ভাবে এআইবি ইজ ইকুয়াল টু হবে 90 ডিগ্রি প্লাস c বাই 2। ঠিক আছে, তাহলে এই ছিল কথা। তাহলে আমাদের মোটামুটি বেসিক আইডিয়া কমপ্লিট। আমাদের প্রবলেম সলভ করার জন্য যা যা জানা দরকার ছিল প্রিভিয়াসলি সবকিছু আমরা মোটামুটি বুঝতে পারছি। আজকে তোমাদের একটা প্রবলেম দেখাবো, একটা প্রবলেম দেখে আজকের ক্লাসটা আমরা এখানে শেষ করব। ওকে, এবং এই প্রবলেমটা তোমাদের মধ্যে বইয়ে চেক করে নিও, খুব ইম্পর্টেন্ট, এটা অনেক জায়গায় বোর্ড পরীক্ষা আসছে। তো দেখো ডিরেক্টলি আজকে ক্লাসে কনসেপ্ট কাজে লাগবে। এখানে প্রবলেমে বলা হয়েছে যে পি কিউ আর বল তিনটি কোন একটা ত্রিভুজের এবিসি শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর লম্বামুখী দিকে ক্রিয়ারত। আচ্ছা, লম্বামুখী দিকে ক্রিয়ারত। আচ্ছা, আমি এরপর আমাদের কোশ্চেনটা কমপ্লিট করি নাই, কোশ্চেনটা আমি কমপ্লিট করতেছি। ওয়েট, কোশ্চেনটা এরপর আর লেখা হয়নি। লম্বামুখী দিকে ক্রিয়ারত, লম্বামুখী দিকে ক্রিয়ারত হয়ে লম্বামুখী দিকে ক্রিয়ারত হয়ে ভারসাম্য সৃষ্টি করেছে, ভারসাম্য সৃষ্টি করেছে। প্রমাণ করো যে P is to Q is to R is equal to A is to B is to C। ঠিক আছে, এই জিনিসটা হচ্ছে গিয়ে প্রমাণ করতে হবে। ওকে, মানে হচ্ছে গিয়ে P by A is equal to Q by B is equal to R by C। আচ্ছা, এই জিনিসটাই বেসিক্যালি না লামে বিপরীত উপপাদ্য না, লামে বিপরীত উপপাদ্য না। আচ্ছা ঠিক আছে, এবার দেখো এটা প্রমাণে আসি। কি বললো? বললো হচ্ছে যে পি কিউ আর তিনটা বল কোন ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর লম্ব দিকে কাজ করতেছে। আচ্ছা, তাহলে এ হচ্ছে কি একটা শীর্ষবিন্দু। এখন আমরা চিত্রটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করি। এ হচ্ছে কি একটা শীর্ষবিন্দু, তাহলে তার লম্ব দিক কোনটা? এই যে এডি বরাবর, এই বরাবর কাজ করতেছে, ধরলাম পি। আবার এখান থেকে লম্ব দিকে কাজ করতেছে, এটাও ধরলাম আর। আর এই বি থেকে লম্ব দিকে কাজ করতেছে, এটা হচ্ছে কি কিউ। আচ্ছা, তো বল যখন কাজ করে কোন একটা বিন্দুর উপর ভারসাম্য সৃষ্টি করছে, মানে কোন একটা বিন্দুর উপর কাজ করতেছে, তখন কিন্তু তোমাকে হচ্ছে ওই বিন্দু থেকে বলগুলো আউটওয়ার্ড, মানে বাইরের দিকে যদি তুমি আউটওয়ার্ডলি চিন্তা করো, তখন হচ্ছে কি তুমি অ্যাঙ্গেল গুলো বের করতে পারবা। ধরো যেটা আমি লাস্ট ক্লাসের মতো বলছিলাম, এইদিকে একটা বল আছে, বল কাজ করতেছে, আবার এই দিকে একটা বল এইভাবে দেখাচ্ছে, তখন তুমি বলতে পারবা তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল কত? তুমি কিন্তু বলতে পারবা না। এই বলটাকে স্থাপন করতে হবে এইভাবে, এই বলটাকে, এই বলটার এই যে এই পিছনের অংশটা এই জায়গায় স্থাপন করতে হবে। যদি করতে পারি, তারপরে তাদের মধ্যবর্তী কোণটা আমি বের করতে পারবো। তাহলে বল দুইটাকে একটা বিন্দু থেকে আউটওয়ার্ড হইতে হবে, আউটওয়ার্ড হইলে তখন তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেলটা হিসাব করা যায়। যদি এমন হয়
যে একটা বল এই দিকে কাজ করতেছে, আরেকটা বল আবার এই দিকেই কাজ করতেছে না। দুইটা বলের এই যে অ্যারোটা এক জায়গায় হইলে হবে না, অ্যারো দুইটা বাইরের দিকে যাইতে হবে। তাহলে এই অ্যারোটা এইদিকে যাইতে হবে আর এই অ্যারোটা তো এইদিকেই যাবে ঘুরে ফিরে। তাহলে এভাবে দেখে তারপরে এই অ্যাঙ্গেলটা বের করতে হবে। তো সেম একইভাবে আমরা দেখো এইডি বরাবর যদি বলটা কাজ করতেছে তাহলে বলটাকে এভাবে এই অ্যারো দিয়ে দেখাইলাম, বিই বরাবর কিউ বল কাজ করতেছে অ্যারো দিয়ে দেখাইলাম, সিএফ বরাবর আর বল কাজ করতেছে অ্যারো দিয়ে দেখাইলাম। তাহলে আমি বললাম এইখানে যে লম্ব বিন্দু, তাহলে এই লম্ব বিন্দু থেকে তিনটা বল আউটওয়ার্ড বাইরের দিকে কাজ করতেছে। একটা পি বল লম্ব বিন্দু থেকে এদিকে, আরেকটা কিউ বল ওই দিকে, আরেকটা হচ্ছে আর বল কাজ করতেছে। তাহলে এর প্রশ্নে বলে যে ভারসাম্য সৃষ্টি করছে, এটাও কিন্তু প্রশ্নে বলা হয়েছে ভারসাম্য সৃষ্টি করছে। তাহলে আমরা এখন ডিরেক্ট আমাদের লম্ব কেন্দ্র রিলেটেড যে কনসেপ্টটা দেখছিলাম ওখানে আমরা ফিরে যাই। প্রমাণ করতে হবে যে পি বাই এ ইজ ইকুয়াল টু কিউ বাই বি ইজ ইকুয়াল টু আর বাই সি, এই জিনিসটা প্রমাণ করতে হবে। এই জিনিসটা প্রমাণ করার জন্য একটা কাজ করবো আমরা লামির উপপাদ্যের সাহায্য। লামির উপপাদ্য কি বলছে তোমাদের নিশ্চয়ই মনে আছে। লামির উপপাদ্য বলছে যে আমি যদি পি বাহু নেই তাহলে পি বাহুর নিচে সাইন পি বাহু পি বলটা যদি দিই তাহলে পি কার সমানুপাতিক হবে, বিপরীত দুইটা বলের সাইন অনুপাতে সমানুপাতিক। বিপরীত দুইটা বল হচ্ছে আর আর কিউ, তাদের সাইন অনুপাতে সমানুপাতিক হবে। তাহলে ওইটাকে আমরা লিখতে পারি লামির উপপাদ্য থেকে পি বাই সাইন ই ও এফ, কিউ বাই সাইন এফ ও ডি, আর বাই সাইন ইও ডি। আচ্ছা এখন আমরা একটু দেখি ইওএফ টা কিভাবে বের করে। ইওএফ বের করাটা একটু আগে দেখে আসছি, এই প্রবলেমটা খুব ইজিলি সলভ হয়ে যাবে। পি বাই সাইন ইওএফ, চিন্তা করো তো একটু, ইওএফ হচ্ছে এই কোণটা, এই কোণটা না আমরা একটু আগেই বের করলাম একটা লম্ব কেন্দ্রের জন্য। লম্ব কেন্দ্রের জন্য ইওএফ ইকুয়াল টু কত হবে মনে আছে তোমাদের? মাত্রই বের করে আসলাম ইওএফ। কোন ইওএফ ইকুয়াল আমরা কত লিখতে পারি? 180 ডিগ্রি মাইনাস এ। এক্স্যাক্টলি পাই মাইনাস এ লিখতে পারি। সেম একইভাবে আমরা যদি অন্যান্য লম্ব কেন্দ্রের কথা চিন্তা করি, এই যে দেখুন ইওডি, ইওডি হচ্ছে গিয়ে 180 ডিগ্রি মাইনাস বি কোণ হবে। সেম একইভাবে হচ্ছে বাকিগুলো কাজ করবে। তাহলে দেখো ইওএফ ইকুয়াল টু আমরা লিখতে পারি পাই মাইনাস এ। আবার দেখো এফওডি, এফওডি এই চতুর্ভুজের ক্ষেত্রে যদি আমরা চিন্তা করি, এই যে এফওডি এই কোণটা কত হবে? 180 ডিগ্রি মাইনাস এই যে বি কোণ, তাহলে 180 ডিগ্রি মাইনাস বি কোণ। ব্যাখ্যা যেহেতু আগে দিলাম তাহলে এখন আর এই প্রবলেমে দিলাম না। তো প্রবলেম সলভ করাইতে গিয়ে যখন ব্যাখ্যাটা দিতে হয় তখন একটু কঠিন মনে হয়ে যায়, এই জন্য একটু আগেই ব্যাখ্যাগুলো ক্লিয়ার করে আসছি, তখন প্রবলেমগুলো সহজ মনে হবে ইনশাআল্লাহ। এবার ইওডি ইজ ইকুয়াল টু পাই মাইনাস সি। ইওডিটা দেখি আমরা, ইওডি এই যে দেখো ইওডি ইজ ইকুয়াল টু কত হবে? পাই, এই যে ইওডি আর এখানে হচ্ছে সি কোণ, তাহলে ইওডি ইজ ইকুয়াল টু হবে পাই মাইনাস সি। জাস্ট আমরা লামির উপপাদ্যটা অ্যাপ্লাই করলাম এই সিস্টেমটার জন্য। লামির উপপাদ্যের মধ্যে ইওএফ এর জায়গায় পাই মাইনাস এ বসাও, এফওডি এর জায়গায় পাই মাইনাস বি বসাও, ইওডি এর জায়গায় পাই মাইনাস এ বসাও। পাই মাইনাস এ, পাই মাইনাস বি, পাই মাইনাস সি। সাইন 180 ডিগ্রি মাইনাস এ অথবা সাইন পাই মাইনাস এ ইজ ইকুয়াল টু সাইন, কারণ সেকেন্ড কোয়াড্রেন্টের অ্যাঙ্গেল সেকেন্ড কোয়াড্রেন্টে সাইন পজিটিভ হয় আর পাই এর সাপেক্ষে হিসাব করার কারণে সাইন সাইনই থাকবে। তাহলে পি বাই সাইন এ, কিউ বাই সাইন বি, আর বাই সাইন সি। তাহলে এটা হয়ে গেল আমরা লামির উপপাদ্য অ্যাপ্লাই করার পরে এই জিনিসটা পাইলাম। আমাদের কিন্তু আনতে হবে পি বাই এ, পি বাই এ আনতে হবে। তাহলে সাইন এ এর জায়গায় এ নিয়ে আসতে হবে, স্মল এ নিয়ে আসতে হবে। এটা আনা খুবই সিম্পল। আমরা একটা কাজ করি, সাইন রুল, আমরা সাইন রুল জানি সবাই। সাইন রুলটা কি ছিল? এ বাই সাইন এ ইজ ইকুয়াল টু, আমরা ত্রিকোণমিতিতে পড়ে আসছিলাম, ফার্স্ট ইয়ারে ত্রিকোণমিতি ছিল, এখানে পড়ছিলাম এ বাই সাইন এ ইজ ইকুয়াল টু বি বাই সাইন বি ইজ ইকুয়াল টু সি বাই সাইন সি ইজ ইকুয়াল টু টুয়াইস আর। তাহলে দেখো তো সাইন এ ইজ ইকুয়াল, আমি কি লিখতে পারি? সাইন এটাকে রাইট হ্যান্ড সাইডে পাঠিয়ে দাও, সাইন এ ইজ ইকুয়াল টু লিখতে পারো টুয়াইস আরটাকে এই পাশে নিয়ে আসো, সাইন এ ইজ ইকুয়াল টু এ বাই টুয়াইস আর, সাইন বি ইজ ইকুয়াল টু বি বাই টুয়াইস আর, সাইন সি ইজ ইকুয়াল টু সি বাই টুয়াইস আর। তাহলে আমরা জাস্ট আমাদের এক নম্বর যে লামির উপপাদ্য থেকে যে ইকুয়েশনটা পাইছি ওই ইকুয়েশনে সাইন এ এর জায়গায় বসায় দিব এ বাই টুয়াইস আর, সাইন বি এর জায়গায় বসায় দিব বি বাই টুয়াইস আর, আর সাইন সি এর জায়গায় বসায় দিব সি বাই টুয়াইস আর। দেন আমরা এখানে এ বাই টুয়াইস আর বসায় দিলাম, বি বাই টুয়াইস আর, সি বাই টুয়াইস আর বসায় দিলাম। দেখো সবগুলো ইকুয়েশনের মধ্যে টুয়াইস আর আছে, টুয়াইস আর টুয়াইস আর টুয়াইস আর কেটে দাও। তাহলে পি বাই এ ইজ ইকুয়াল টু কিউ বাই বি ইজ ইকুয়াল টু আর বাই সি, যেটাকেই লেখা যায় পি ইজ টু কিউ ইজ টু আর ইজ ইকুয়াল টু এ ইজ টু বি ইজ টু সি। এই জিনিসটাই প্রমাণ করতে বলা হয়েছিল, খুবই ইম্পর্টেন্ট একটা প্রবলেম ছিল, বোর্ড পরীক্ষায় অনেকবার আসছে। সেই প্রবলেমটা সলভ। সো নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করব তোমরা এই আজকের ক্লাসের এই থিওরি গুলো আবার একটু দেখো, এগুলোর যেন কোনো জায়গায় কোনো কনফিউশন না থাকে। নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করব এরকম ত্রিভুজের অন্তঃকেন্দ্র রিলেটেড যে প্রবলেম গুলো আছে সেগুলো একটু সলভ করার, ভর কেন্দ্র, এভাবে প্রত্যেকটা প্রবলেমকে ইনক্লুড করে লামির উপপাদ্য রিলেটেড প্রবলেম গুলো নেক্সট ক্লাসে আমরা দেখার চেষ্টা করবো। লামির উপপাদ্যকে নিয়ে যে অ্যাপ্লিকেশন গুলো আছে সেগুলো বেসিক্যালি দেখার চেষ্টা করবো, এবং এই ত্রিভুজের যে 4টা বিন্দু আছে এই 4টা বিন্দুতে বোর্ড পরীক্ষা আসার প্রবলেম গুলো দেখার চেষ্টা করবো। ঠিক আছে? আর এরপরে হচ্ছে আরো দুইটা টাইপ আছে এই চ্যাপ্টারের মধ্যে, একটা লামির উপপাদ্যের টাইপ, আরেকটা টাইপ আছে হচ্ছে তোমার
ভারসাম্যের একটা টাইপ আছে। ভারসাম্য বলতে এই যে স্প্রিং স্প্রিং এর একটা টাইপ আছে। আর হচ্ছে আনত তলের কিছু প্রবলেম আছে, ঠিক আছে? ওগুলো হচ্ছে আমরা আস্তে আস্তে দেখবো, ঠিক আছে? তো আজকে আমরা ক্লাস বেশি বড় করলাম না, রোজার দিন আমরা ক্লাস এরকমই রাখবো, 50 থেকে 1 ঘন্টা লাগবে। তবে আগে থেকে লেকচারটা হয়তো তৈরি করা থাকবে যাতে তোমাদের কম টাইমের মধ্যে বুঝতে সুবিধা হয়। তো আজকে ক্লাস তাহলে এই পর্যন্ত থাকুক।